নূরজাহানকে হচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি আর কি। আমি তো ঢাকা চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি হয়েছে বাবা? এতক্ষণ কানছে এইজন, এখন আবার কান্দে এইজন। তুমি কান্না করবে না আব্বা, কান্না করবে না। তোমার তোমার আল্লাহ বন্ধু আছে না? হুম, আর লয়ে যাবি একটু পরে ইয়া ওইগুলো সাইকেল আনতে যাও না। আচ্ছা আর দিয়ে আসবো যাও একদম বড়। আমি একটু ঢাকা যাচ্ছি। হুম, আপনার বেশ কিছু কাজ আছে এই জন্য। তো এখন বাবা, তোমাকে রক্ষা করবে কে বলো তো? বলো একবার বলো। আল্লাহ, ইনশাআল্লাহ। তো চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা আনতে বলো না। আর ময়না তোমাকে মোবাইলে একটু গেম খেলতে দেবে। হ্যাঁ দেবে 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 ক গেম নামাই দেবে। গেম তুমি যেটা পছন্দ করবা সেটা তোমাকে দেখাই দেবে। তুমি কোন গেমটা খেলতে চাও? ওই যে যেটা লাভ দিয়ে ওটা কি? যে একটা গেম অনেকক্ষণ কান্না করছে, একটু বুঝাইছি, অনেক বুঝাইছি, আমাকেও খেলতে আদর করছি। আসো এদিকে, বাবা বাবার বুকের মধ্যে আসো তো। যাও। আল্লাহ তোমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। দাও চুমু দাও আমার সোনা বাবা। আমি গেলাম না কান দিয়ে না এ মন থাকবে বাবাটা ঠিক আছে তাই রাইতে কান দোগে আব্দুল্লাহ বাবা। বাবা তো বুঝে না। হ্যাঁ, আমার চুমা মুছে ফেলছে কেন? চুমা মুছে ফেলছে কেন? যাই বাবা, টাটা দাও, টাটা, টাটা দাও, টাটা, টাটা, টাটা দিতে কো। টাটা বাবু বাবা যায় টাটা দে বাবা যায় কইতে না কেন আমি হারেন দেখুন বাবা আসো। নানি বলে ঠিক আছে বাবা যাই, টাটা, যাই, যাই, টাটা, টাটা, আব্দুল্লাহ মনে যাই লাও 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 গেলাম, টাটা। তাই নিবেন না হ্যাঁ নিতেছি, তুমি বলতে যাও, ঘরে যাও। কোন মানুষ দেই শহর দেখে রাইস। তোমার খুলে খুলতে যাই, এইটা দেবা এদিকে কি করো? আমি যাবো তুমি কও রাত্রে রওনা দিব, তারপর হচ্ছে আপনার সকালে যদি পৌঁছাই ইনশাআল্লাহ, পৌঁছাইলে তারপরে কাজ করে আবার পরে মানে সে পরের রাত্রে আবার চলে আসবো। মানে আগামীকাল রাত্রে আবার রওনা দিব ইনশাআল্লাহ। বাবা কান্না করে না বাবা, কান্না করে না। দাও দাও ওইটা দাও। আর জীবনের একটা বাজে অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওয়ালটনে যত জিনিস কিনলাম, হ্যাঁ, একমাত্র ফ্রিজ ছাড়া, ঠিক আছে, ফ্রিজটা ছাড়া সব কিছু ভাই মানে কি বলবো, 2 দিন পরে নষ্ট পরে তাদের কাছে গেলে ওয়ারেন্টিতে দেন, ওয়ারেন্টিতে সময় লাগে বিশাল। হ্যাঁ, এই যে এটা কিনছি 17,000 টাকা দিয়ে, এখন এটা নিয়ে এখন ঢাকা বন্ধ যাওয়া লাগবে, কারণ এটা নষ্ট হয়ে গেছে, আপনার বাটন কোনো কাজ করে না। এটা এই অবস্থা কেন? কারণ অনেক দিন ধরে ফালাই রাখছি, মনে হচ্ছে এটা ফালাই দিই, মনে করেন যদি ঠিক না হয় আপনাদের সামনে ভাই 17,000 দেখেন, এটার ইয়েটা পর্যন্ত খুলি নাই, মানে উপরে যে কাগজটা ধরে একটা আসার দিয়ে একবারে সব শেষ করে দেবো। হ্যাঁ, মানে এটা কত মাথা গরম হয়ে গেছে। শার্ট, হ্যাঁ শার্ট, লাল শার্টটা দাও। এটা কথা কইতে গেল মাথা গরম হয়ে যায়, দেখলো মাথা গরম হয়ে যায়, চিন্তা করলো মাথা গরম হয়ে যায় ভাই। হ্যাঁ, খালি দেখতেই ফিটফাট, আর নিচে সদরঘাট। ফ্যামিলির দর একটু একটু পেয়ারা বানায় নিছি, বমি টমি আসলে। বাসে চড়ার অভ্যাস নেই এখন। আচ্ছা যাই বাবা, দোয়া করো। হ্যাঁ একটু যাইবই অবধি চলো, আমার আগায় দিয়ে আসো। এই যে একটা অত্যাধুনিক গাড়িতে আসলাম, স্বপ্ন তৈরি, এমন জোরে জোরে লাভ দেয়। হ্যাঁ, আপনি চাইলে এই গাড়িতে চড়ে চাঁদের দেশে যাইতে পারবেন। মানে আপনি বসে থাকবেন জমিনে, আপনার নিয়ে যাবে চাঁদের দেশে। মনে করেন পেট বুক সব জল্লা পুরে মনে করেন সরকারে যেতেছে, খালি লাফাইতে একেবারে পিছিয়ে বসি নাই। হ্যাঁ, তারপরও মানে পুরো বাসের মানুষ সবাই আফসোস করতেছে যে আল্লাহ কেন ঢুকলাম এই বাসে। আল্লাহ রে আল্লাহ, বাসে আসলে যাতায়াত তো একসময় ছিলই না আমার, তো মাঝখানে আবার শুরু হয়েছে, একটু দ্রুত চলে, এখন আবার বন্ধ করা লাগবে। বাস যাতায়াত আর করবো না, আসার সময় লঞ্চে আসবো ইনশাল্লাহ।
খুব বাজে অবস্থা, প্রায় 2টা বাজে এখন। দোকানটা সুন্দর আছে, দেখে ভালো লাগছে। আমি খুঁজতেছিলাম যে সার্জেন নাই, তারপরে সবাই দাঁড়ায় আছে। ভাল লাগছে, ভাল লাগছে। নূরজাহানকে হচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি আর কি। আমি তো ঢাকা চলে আসছি, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ডাক্তার কয়েকটা টেস্ট দিছে। এই টেস্টের ছবি হচ্ছে আপনার উপরে দেখতে পাইতেছেন। টেস্ট দেওয়ার পরে হচ্ছে ওষুধ দিছে, অল্প টাকার ওষুধ দিছে। আলহামদুলিল্লাহ বলছে এটা খাইতে আর কি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কোনো খারাপ কিছু বলে নাই বা ভয়ঙ্কর কিছু। হ্যাঁ, আপনারা একটু দোয়া করবেন ভাই। আমি প্রচণ্ড টেনশনে ছিলাম আসলে, আমার বুকটার মধ্যে জানি কেমন করতেছিল। সারা রাত আমি বাসে আসছি তো, বুকের মধ্যে জানি কেমন করছে, খুব করছে, মানে কেমন জানি করছে, কেমন করছে এটা বলতে পারি না ভাই। মানে এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম আর কি। পরে আমি ফাইমা তো অসুস্থ, তারপর ওরও হাসপাতাল যাওয়া দরকার। তো ওরা রিকোয়েস্ট করে যে বই নোট নিয়ে যা। ফাইমাও বুঝতে পারছে ব্যাপারটা, কারণ আমি প্রচণ্ড ভয় পাইছি আর কি এই বিষয়টা নিয়ে। তো ফাইমাও সকালবেলা একবার যাইয়া হসপিটালে দাঁড়ায় ছিল, মানে মানুষজন আসে নাই। তারপর সিরিয়াল দিয়া ডাক্তার দেখাইয়া একবার সব কিছু করে তারপর আনছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমারও আশা লাগছে ঢাকা আসতে, মনেও চায় নাই। তারপর আল্লাহ, এটাই জীবন, এটাই দুনিয়া। হ্যাঁ, পুরুষের কথা অবশ্যই সবাই বুঝবেও না। যাকে আপনারা একটু দোয়া করেন, হ্যাঁ, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদের জন্য ভালো রাখে। আল্লাহ যেন আমাদের ওরকম কোনো বিপদ না দেয় যেটা আমাদের সহ্যের বাইরে। ইনশাআল্লাহ আল্লাহ দিবে না, আপনারা একটু দোয়া করেন। হ্যাঁ, আমিন আমিন। আমি কই থাকতাম একটু আপনাদের দেখাই। আসেন, আমার এলাকা এটা হচ্ছে এই এলাকা, রায়ের বাজার, ওয়েস্ট ধানমন্ডি। কিন্তু এখানে আমি অনেকগুলো বাসা চেঞ্জ করে থাকছি, মানে এই এরিয়ার মধ্যেই দেখাইতেছি। হয়তো যদি আমার লজ্জা শরম না করে আমি আপনাদের সবগুলো বাসা দেখাইতে পারবো কোন কোন বাসায় ছিলাম আমি। এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে দুর্গা মন্দির গলি। তো এখানে 2টা বাসায় থাকছি, ভাড়া, অবশ্যই ভাড়া, ফ্ল্যাট ছিল। তো চলেন সেগুলো দেখাই আপনাদেরকে। ঢাকা শহরের মানুষের এখনও বদভ্যাসটা যায় নাই। ময়লা খালি কোনো মতে জানলা দিয়ে ফেলাইয়া দেয়, দুর্গন্ধ, খুব বাজে অবস্থা। বাসা সুন্দর হলে লাভ হইব। যাক, এই একটা বাসা, এই বাসায় ছিলাম আমরা নিচতলাতে। এরা আমাদের সাথে অনেক বড় একটা অন্যায় করছে। এরপরে ছিলাম ওই যে একবার ভিতরে লাইট জ্বলতেছে ওই বাসায়। একই গলিতে 2টা বাসা থাকছি। আর ঢাকা শহরে আমরা থাকা অবস্থায় আব্বু আম্মু সহ সবচেয়ে সুখী ছিলাম হচ্ছে এই গলিতেই। এই বাড়িটা অনেক ভালো ছিল। আমার আব্বু, আমি কোনো সময় যাইতে চিনি ভারতের ছাইরা। এই বাড়ির মালিক হচ্ছে একজন, তিনি মারা গেছে, তার ওয়াইফ আছে, ম্যানেজার হচ্ছে কন্ট্রোল করে। তো ম্যানেজার হচ্ছে আমাদের সাথে অনেক বড় অন্যায় করছে, অনেক বড়। আল্লাহ ওনার মাফ করতে পারতেছি না, কারণ আমার আব্বু অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করছেন। উনি আমাদেরকে তাড়ানোর জন্য, মানে ওনারা না জিজ্ঞাসা করে আমাদের কাছে ভাড়া দিয়েছে বাসা।
তো এই জন্য আমাদের তাড়ানোর জন্য রাত্রে উঠে দরজার মধ্যে খালি লাঠি দিয়ে বাড়ি দিত সারা রাত প্রত্যেক দিন। এই হচ্ছে এলাকা, যে এলাকায় ধরেন আমি ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, ওই ওই যে মানুষ যাইতেছে ওখানে একটা বাসায় ভাড়া ছিলাম প্রথম ঢাকা আসার পরে, একতলা একটা বাসা, এরকম রাস্তার পাশে এরকম জানালাওয়ালা বাসা। ভিডিও করতে শরম করতেছে কেন জানি না। শরম আমার করে না, আবার কমও করে না, কারণ অনেকদিন পরে এসেছি তো এলাকায়। আচ্ছা, তা আপনারা একজন শিল্পীকে চিনবেন, হাসান শামস ইকবাল। তো ও হচ্ছে এই বাসায় থাকতো, এখন আছে কিনা জানি না, থাকতে পারে, মেবি আছে, এই যে এই বাসাটায়। আর আমি বললাম না যে আমরা ওই বাসায় থাকতাম, ওর বাসার পিছনের বাসা, সেই বাসারই দেখাইলাম আপনাদেরকে পিছন থেকে। তো এই বিল্ডিংটার পিছনের বাসাটা ওইটা সেম, মানে একসাথে লাগানো বিল্ডিং আর কি। এই বিল্ডিংটাই হচ্ছে এলাকার সবচেয়ে সুন্দর বিল্ডিং এই এলাকার আর কি। আর সবচেয়ে বেশি আড্ডা দিতাম ওই যে চাচা দাঁড়ায় রয়েছে রিক্সা নিয়ে এইখানে। এই গলির ভিতরে আমাদের বাসা ছিল, কয়েকটা বাসায় ভাড়া থাকছি। হ্যাঁ পড়ছি এই যে এই গলিতে। আর এই মসজিদে নামাজ পড়তাম, বাইতুন নূর জামে মসজিদ। এই ছোটো ভাই চার দোকান খুবই ক্লোজ, একটু বার আসলে দেখা করবো, দেখে অনেক খুশি হবে। শরম করতেছে। আচ্ছা ওয়েট, এখান থেকে পার হইলে এই গলিতেই, এখানে আজকে নাস্তা করার কথা। যাইব না। আচ্ছা শরম করে দাঁড়ান। এরপর সবচেয়ে বেশি থাকছে এই যে শহীদ বুদ্ধিজীবী রোড, এই গলিতে আসেন। ক্লাস 8-এ হচ্ছে এখানে একটা স্কুল ছিল, স্কুলটা আছে এখনও। এই স্কুলে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে পড়তে পারি নাই কোনো একটা কারণে, বেগম শরীফা মেমোরিয়াল স্কুল। এই বাসাটায় ভাড়া ছিলাম আমরা, একতলায় নিচতলায়। এক অদ্ভুত ফিলিংস হয়েছে এখানে। এখানে বসে আমার আব্বু একবার অসুস্থ হয়ে ওয়াশরুমের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছিলো, পরে দরজা ভেঙে বের করতেছে। আর এই যে 8তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হলুদ হলুদ টাইস, এটা হচ্ছে আমার মামা ম্যানেজার ছিল। এইটার 4তলায় ছিলাম আমরা, নিচতলায় ছিল আমার খালাম্মা, আর নিচতলায় ছিল আমার মামা। এই জায়গায় এই দেখেন, আচ্ছা এদিকে গেলে বুদ্ধিজীবী দিকে চলে যাব। তা আগে আমরা আমাদের হাতে কিছু মালামাল আছে, এটা আমরা খালার বাসায় রেখে আসবো। এই বাসায় অনেক স্মৃতি আছে এই গলিটার মধ্যে। যখন প্রথম আসছি ঢাকা তখন এই গলিতে অনেক বেশি আড্ডা দিতাম। আর এখানে উড়ো দূরে মারামারি চলে একবারে, সিনিয়র জুনিয়র নিয়ে তখন তো মারামারি চলতো উড়ো দূরে একবার, অতিরিক্ত কোপাকুপি। আর জীবনে যখন প্রথমবার ঢাকা আসছিলাম থাকার জন্য, তখন এই বস্তিতে ছিলাম, এটার কোম্পানির বাড়ি বলে। এই যে গেট, এটার ভিতরে অনেকগুলো ঘর, কতগুলো ঘর মনে করেন আপনার, অনেকগুলো ভাই, অনেকগুলা। এই 2টা গেট, তাহলে বুঝেন কতগুলো ঘর হইতে পারে, ছোট ছোট রুম খালি। আর এরপরে লাস্ট ঢাকা থেকে যাওয়ার ঢাকা থেকে যে গেলাম লাস্ট ছিলাম হচ্ছে এই গলিতে, শেষের বাসা, একবার শেষের দিকে, যে বাসার ভিডিও আপনারা দেখছেন অনেকবার। এই যে এই গলিতে ওই লাস্টের বিল্ডিংটা। হ্যাঁ, আর এখন হচ্ছে আমরা যাব আমার আব্বুর কবরস্থানে, যেটা বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যেই আছে। এই গলিটা আমি কত ভয়ঙ্কর শুনবেন। এই জায়গায় কোনো ডেলিভারি ম্যান আছে না, ডেলিভারি ম্যান ভয় ডেলিভারি দিতে হয় না, তাইলে পোলা মানে ধরে সব রাখতে দেয়, বুঝছেন। খাবার ডেলিভারি মানে ফুড ডেলিভারি পর্যন্ত দেয় না এই গলিতে এসে, আসলেই দেয় না। মানে যখন এখান থেকে অর্ডার দিতাম পিৎজা, তারপরে এইসব এই হাঙ্গরিগুলোকে ভিডিও করতাম, তো তখন এখানে অর্ডার মানে করতো না, ডেলিভারি দিত না। বলতো ভাই আপনি একটু কষ্ট করে
পুলপাড়ের দিকে আসেন, মানে মেইন রোডের দিকে। এটা তো মেইন রোড, কিন্তু এটা একবারে ভয়ঙ্কর মেইন রোড আর কি। তো ওই যে যেখানে মানুষজন আছে ওই ধানমন্ডির দিকে ওদিকে ডাকতো। এসে পড়ছি আমরা। এটাকেও আপনার ধানমন্ডি বলা হয়। এর প্রমাণ দেখবেন পশ্চিম ধানমন্ডি। দেখছেন ভাই, ওই জায়গায় আইছিলেন আপনি? বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেখানে সবসময় ক্রিকেট খেলতাম আমরা। আমার এক বন্ধুরা লই চলেন দেখি আলা আসেনি, আমার বাসা হয় নাই। প্রতিদিন সকালবেলা যখন ক্রিকেট খেলতে যেতাম না, তখন আইয়া খেলার ঘরে তুলে দিতাম। মামুল সাহেব বাসা হইল আপনার পাশে গলিতে, দেখেন দাঁড়ান। এটা হলো আমার বন্ধুর বাসা, যে নিয়ে আসি, দাঁড়ান এখানে ভিডিও করা যাবে না। এই জায়গায় আপনার এই গাছের স্টাম্প বানাই যে কত খেলা খেলছি রে ভাই। আরে খেলা এই সাইডে গেলে আপনার কোনো রান হইতো না, উল্টো দুইবার গেলে আউটে দিয়ে দিতাম, কারণ এখানে অনেক কষ্ট করে উঠতে হইতো। তখন আবার এটা ছিল না, কাটাতারে বেড়া ছিল। ও বন্ধু হচ্ছে আপনার ওই শ্বশুরবাড়ি গেছে, নতুন বিয়ে করছে, এই জন্য শ্বশুরবাড়ি চলে গেছে বউর কাছে, বউ আনতে। এইটা হচ্ছে আমার এখানে থাকা অবস্থায় সবচেয়ে ভালো প্রাচীর হচ্ছে এইটা। এর আগে যতগুলো ছিল মানে নেশাখোর পোলাপানরা, ওরা কী করতো, ভাইয়া স্টিলের ছিল, ওগুলো বিক্রি করে দিত। আচ্ছা এখানে কত হইলো, আমরা তাহলে যাবো কেমনে? কারণ এই গেট আগে যেরকম ছিল আমরা যাইতে পারতাম ওইটা উপর থেকে, তাহলে এখন তো আচ্ছা আমরা কবরস্থানের মেইন গেটটা যাইতে হইব তাহলে। ভিতরে মানুষ আছে ভাই, কিন্তু বাইরের থেকে আটকেন না, কবরস্থানের গেট দিয়ে যেতে হইব। হ্যাঁ না এখন যাওয়া যাবো না ভাই, ওটা যেই বানাইছে এখন এটা উপর দিয়ে যাওয়া যায় না, আগে যাওয়া যেত ভাই, আগে আমরা এগুলো উপর দিয়ে যেতাম, এটা এখন আর পসিবল না। এই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় কবরস্থান আমার জানা মতে, আর এখানে আমার আব্বুর কবর। এটা তো আপনারা যারা, আসসালামু আলাইকুম আহলাল কবর, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন, আল্লাহ জানে কবরের কী অবস্থা হয়েছে। কারণ আমি তো ঢাকা সহজে আসি না, এই কয়েকদিন আগে আসলাম, তখন তো খুবই দ্রুত দ্রুত যাওয়া লাগছে একদিনের মধ্যে। আজকেও একদিনের মধ্যে যাওয়া লাগবে, কিন্তু আজকে অনেক সকালে পৌঁছেছি তো আব্বুর কবরটা পরিষ্কার করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে এইটা না ওইটা রোড গেছি বুঝলা, যে কোনো একটা হইব, দুইটা। আচ্ছা এইটা হইতে পারে, এটা সম্ভাবনা বেশি, এটা একটু কম। কত মানুষের যেখানে কবর, এটা আসলে বলা মুশকিল। এনে কবরে সালাম দেওয়ার নিয়ম কি আল্লাহ জানে। আসসালামু আলাইকুম আহলাল কবর, নিয়ম কি বলতাম কেন, কারণ এত কবরে কেমনে সালাম দেয়, একবার সালাম দিলেই হয় নাকি? সম্ভবত এই রোডটায়, সম্ভবত হ্যাঁ ওই রোডই হবে। অনেক দিন পরে আসলাম, প্রায় 1-1.5 বছর হবে। দেখেন এই কবরটা মনে ভেঙে গেছিলো, পরে আবার ঠিক করছে। আরে প্রতি মাসে 500 টাকা করে দিতাম যখন ঢাকা ছিলাম, তো একটা লোক পরিষ্কার করে রাখতো খুব সুন্দর করে। তো এখন তো আর ঢাকায় আসা হয় না। সত্যি কথা বলতে এটা একটা অলসতাই বলতে পারেন। কবরটা যে কই, সম্ভবত এদিকে হবে। আচ্ছা এখান থেকে খালি আছে কবর, যাওয়া যাবে। আমাকে দেশে যে মনে করে দেয় ভাই,
আল্লাহ, ওই গাছের ডাল ভেঙে পড়ছে কি আব্বুর কবরের দিকে নাকি? খাইছে তো সম্ভবত, তো এরকমই দেখতে। সাইনবোর্ড তো ভাই আছেই, সেটা কি কবর? এটা কবর না, অনেকগুলো রোড তো। আচ্ছা, এখানে আমি আমার মনে আছে, আপনার খুঁটি নাম্বার মনে আছে। এত বললাম কেমনে আল্লাহ জানে। আচ্ছা, খুঁজে বাইর করে তারপর আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, কবর খুঁজে পাচ্ছি না, এর সবচেয়ে বড় কারণ সম্ভবত আপনার কিছু গাছ, বড় বড় গাছ এখানে ভাঙে পড়ে গেছে। ওই দেখেন ওইখানে একটা, তো এসে বড় আরও দেখাইতেছি ওইটার কারণে। আবার দেখেন এই যে জঙ্গল হয়ে গেছে এখানে, কি অবস্থা, তো খুঁজে পাওয়া সম্ভবই না, অসম্ভব। এই দেখেন কত বড় গাছ ভাইয়া, মানে একটা ইসের উপর পরে উঠে মানে আটকে গেছে। আরে আপনারা তো বুঝতে পারতেছেন কেন আমি এরকম করে খুঁজতেছি। আব্বুর কবরটা এরকম হারিয়ে যাবে? আল্লাহ, এত দূরে ছিল না ভাই, এত দূরে ছিল না। একটা খুঁটি নাম্বার ছিল বুঝছেন, সেই খুঁটি নাম্বারটা এখন আর দেখি না। বড় পিলার গাড়া ছিল, সেই পিলারের গাড়া 4, 5 এরকম লেখা ছিল, তো এটা 4 ছিল ভাই। কোনো পিলার দেন তো ভাই বড়, তো পিলার কই যাবে? আমার কথা হচ্ছে এটা, তাই না? আল্লাহ আল্লাহ করে খুঁজতে দেখি। ফাহিমের কাছে জিজ্ঞাসা করলাম, ফাহিমা ওই আমার মতো সেম কথাই বলতেছে যে এই রোডে, হ্যাঁ এই রোডে একটা আছে, মানে ছাউনিওয়ালা আছে ওই যে সামনে, ওই যে দেখা যায়। তো এটা দিয়ে আমিও ঠিক করে রাখতাম। তো যেটা মনে হয় যে এখানে এইটা হইতে সম্ভবত, কারণ এটা সাইনবোর্ড নাই, তো এটা পুরনো ছিল। এটা কি কিছু একটু বোঝা যাইতেছে না, কিছুই নাই। না, এটা তো অন্য জনের। আমি তো সাইনবোর্ড নাই আর। সাইনবোর্ড আপনি কোনটা দেখছেন ভাই? সাইনবোর্ড তো আর একটা আছে, এই জায়গায় একটা সাইনবোর্ড আছে। এই না, একটু পিছনে। এই জায়গায় আমি যাবো কেমনে? আল্লাহ মাফ করো। আছে ভাই, ওখানে টান দান দিয়ে করে ভাই পুণ্যলতা, আপনি বামাদের টান দিয়ে ধরেন, আমি খেলে দেখতেছি। আরো ভিতরে আদান সাইনবোর্ডই নেই। না, এটা আব্বুর না, না চিনেন আমার ভাই? বরিশালে, আমার জন্ম ঢাকা ভাই। আমি বরিশালে এখন আছি এই কারণে, ব্যবসার কাজে এলে গেছে। খান জীবনে খান নাই, খান। আমার যেই খালা আছে না, যেই খালা এই কয়দিন আগে গেল, খালাতো ভাই, খালা মামাতো ভাই, আমের দিনে যে গেল, আম পেরে দিলাম। তো ওনার বাসাও এখানেই মোহাম্মদপুরে। তো ওনার জন্য হচ্ছে ওনারা মানে খালাতো ভাইয়ের জন্য নেহারি আর চিকেন স্যুপ, যেটা আমি খাইছি আর উনি খাইছে, ওইটা সেম নিয়ে দেবো, অর্ডার দিছি। এটা হচ্ছে মোহাম্মদপুরে একবারে আল্লাহ করিম জামা মসজিদের সামনে, আল্লাহ করিম সুপার মার্কেটের সামনে। আবার সেই মাঠে আবারও আসলাম, কিন্তু স্যারের সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু স্যারে নাই এখন। আমার দেখলে অনেক খুশি হইতো। অল্প পোলাপান প্র্যাকটিস করতে, হয়তো এখন আসে নাই পোলাপান, অনেক সময় অল্প হয়েছে। তো মাঠটা অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে, কারণ হচ্ছে সাইডে জাল টাল দিয়ে বেড়া দিছে। আগে এরকম ছিল না, খোলা ছিল পুরো ওপেন, অনেক রিস্কি ছিল। এখানে ক্রিকেট বলে খেলা হয়, একেবারে রিয়েল ক্রিকেট বলে।
তো অনেক সময় বল বাইরে চলে যেত। এখনও যাওয়ার সম্ভাবনা আছে, কারণ 6 মারলে যদি আমরা এখন 6 খেলতাম না বেশি একটা। এই যে পোলাপান মাত্র আসতেছে, এ হচ্ছে আমাদের ক্লাবের জার্সি। এখন অনেক উন্নতি হয়েছে, এগুলো ছিল না আগে। ভবিষ্যতে খেলার হবে। হ্যাঁ, এরাই ভবিষ্যতে খেলোয়াড় হবে আল্লাহ যদি বানায়। আলহামদুলিল্লাহ, আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে পারছে এই জন্য। এ হচ্ছে জীবনের প্রথম জিপিইউ। আচ্ছা, ওকে, এই যে এটা হচ্ছে লাইফের প্রথম জিপিইউ। আর একটা জিপিইউ চালাইছিলাম, এটা জিপিইউ পর্যায়ে পড়ে না আর কি। হ্যাঁ, তো সেটার জিপিইউ হিসেবে ধরলাম না। বিসমিল্লাহ। আরে কাটতো তো ভয় করে। বেরো না কেন, বেরো। কালো বক্সটা পুরো বেরো ভাই। যে বাইরে গেছে ভাই। এখন কি করবো এটাকে? এটা ভুলে গেছি। বক্সটা যে বড় দিছে, কত সেফ বানা হয়েছে এটার মধ্যে। দেখা যায় আমারে ভালো ভিডিও করছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আপনার এগুলো নিয়ে রওনা দিব এখন ইনশাআল্লাহ। আর ওটা হইলো আমার বন্ধু হালায় হালায় আওয়ার পরে ভাত টাত খাওয়াইছে, চিকেন টিকেন দিয়া। ছোটোবেলার বন্ধু আর কি। তা এখন চলে যাব, আল্লাহ ভরসা। দোয়া করেন সবাই। এখনই রওনা দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।